আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন উত্তর করব সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য। ক্লাস 7-এর অবশ্যই পাঠ আমরা দেখতে পাচ্ছি। এটা 195 পেজ। 195 পেজে আমরা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্ন উত্তর সলভ করব। নিচের কোন শব্দটি সমতল আয়নার সামনে ধরলে আয়নাতে তা একটু অর্থপূর্ণ শব্দ উৎপন্ন হবে? সেটা হলো এম। নাম্বার 2 হলো আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর অপশান যেগুলো দেয়া আছে বিচ্ছুরণের জন্য ঘটে। 3 নম্বর হলো কাণ্ডের যে জায়গা থেকে শাখা ও পাতা বেরিয়ে আসে সেটি হলো পর্ব। নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? সৌরশক্তি, মাটির নিচের তাপশক্তি, জৈব শক্তি, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। এটা অপশান ডি হবে, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। 5 নম্বর যে প্রশ্নটা আছে, মেরুজ্যোতি সৃষ্টির কারণ কি? তাহলে মেরুজ্যোতি সৃষ্টির কারণ হলো অপশান এ বলা আছে পৃথিবীর পরিবেশের দূষণ, অপশান বি বলা আছে পৃথিবীর পরিবেশে উষ্ণতা বৃদ্ধি, অপশান সি বলা আছে পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়, অপশান ডি বলা আছে পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব। তাহলে অবশ্যই অপশান ডি হবে, পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব। তারপরে আমরা চলে আসবো 6টায়, পাশের বর্তনীতে ফাঁকা স্থানে কোন চিহ্নটি বসবে? তাহলে এখানে একটা লাইট আছে, এখানে একটা চাবি আছে, তাহলে এখানে একটা ব্যাটারি যোগ হবে। তাহলে ব্যাটারির চিহ্ন হলো আমরা সি বলবো, অর্থাৎ ইএমএফ, অর্থাৎ একটা তড়িৎচালক বল, সেটা হলো ইএমএফ। তার চিহ্ন হলো প্রথমে বাঁ দিকটা বড়, ডান দিকটা ছোট, তাহলে প্লাস মাইনাস এখানে বসবে। তাহলে অপশন সি হবে। 2-এর দাগের 1, এটা হলো আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি প্রাকৃতিক ঘটনা, সেটা বিচ্ছুরণ। তারপরে দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে সব জায়গায় সমানভাবে লোহার টুকরো আটকে যাবে, এটা ঠিক নয়। কারণ দণ্ডচুম্বককে দু প্রান্তে আকর্ষণ ক্ষমতা বেশি, মাঝখানের দিকে আকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে। তাহলে সেই জন্যে সব জায়গায় সমানভাবে গুঁড়ো আটকে থাকবে না, এটা বেঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো খাদ্য সঞ্চয় করে একটি পাতার নাম ঘৃতকুমারী বা অ্যালিভেরা। তারপরে 4 নম্বর হলো সৌরকোষের দুটি ব্যবহার। সৌরকোষের দুটি ব্যবহার, 1 নম্বর হলো যে সৌরকোষের সাহায্যে উপগ্রহ, মহাকাশযান ও স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়। 2 নম্বর হলো ইলেকট্রিক ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদিতে আমরা সৌরকোষ ব্যবহার করি। তারপরে তড়িৎচুম্বকের দুটি ব্যবহার। তড়িৎচুম্বকের দুটি ব্যবহার বলতে আমরা এখানে বলবো, যেমন বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারের হার্ড ডিস্কে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। আমরা চোখের ভিতর লোহার সূক্ষ্ম চূর্ণ বের করতে ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎচুম্বক ব্যবহার করে থাকেন। 3-এর প্রশ্ন, অন্ধকার ঘরে টর্চ জ্বালালে দেয়ালে যেখানে আলো পড়ে, আলোর সেই পথে স্বচ্ছ প্লাস্টিকের 1 বোতল জল রাখলে দেয়ালের অন্য জায়গায় আলো পড়ে, এরূপ ঘটনা হয় কেন? আচ্ছা, দেখা যাচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা কি হচ্ছে, প্রথম ক্ষেত্রে আলো সরাসরি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে এসে দেয়ালে পড়ে। দ্বিতীয় ক্ষেত্রে আলো বায়ু থেকে জল এবং জল থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করে, তারপরে দেয়ালে পড়ে। অর্থাৎ মাধ্যম পরিবর্তনের জন্য আলোর প্রতিসরণ ঘটে এবং দিক পরিবর্তন ঘটে, তাই দেয়ালের অন্য জায়গায় পড়ে। অর্থাৎ যখন প্রথম ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, আলো সরাসরি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে দেয়ালে পড়ছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আলোটা প্রথম বায়ু মাধ্যম থেকে জলে পড়ছে এবং জল থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করছে, তারপর দেয়ালে পড়ছে। তাহলে মাধ্যম পরিবর্তনের জন্য আলোর প্রতিসরণ ঘটছে,
এর ফলে দিক পরিবর্তন হচ্ছে, আর দিক পরিবর্তন যখন হচ্ছে তখন দেয়ালের অন্য জায়গায় আলোটা পড়ছে। এরপরে আমরা 196 পেজে চলে আসব। সেটা হলো কিভাবে বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে, আর একটি চুম্বককে সমান 5টি টুকরো করলে মোট কটি মেরু পাওয়া যাবে। একটি চুম্বককে স্বাধীনভাবে ঝুলিয়ে রেখে সামান্য নাড়ি দেওয়ার পরে চুম্বকটির সাম্য অবস্থায় এলো। দেখা গেল উত্তর দক্ষিণ মুখ করে রয়েছে। আবার একটু নাড়ি দেওয়ার পর দেখা গেল চুম্বকটি আবার উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করছে। এই ঘটনা থেকে বোঝা যায় চুম্বকের একটি নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ দিকদর্শী ধর্ম আছে। চুম্বককে বাধাহীনভাবে ঝুলিয়ে দেওয়ার পরে যদি নাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। আবার কিছুক্ষণ পর যদি আবার নাড়িয়ে দেওয়া হয়, সামান্য নাড়িয়ে দিলে দেখা যাবে যে আবার সাম্য অবস্থায় আসছে এবং উত্তর দক্ষিণ দিকে মুখ করিয়ে আছে। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। আচ্ছা, একটি চুম্বককে 5টি টুকরো করলে, 5টি টুকরো করার অর্থ হলো 5টি চুম্বক তৈরি হলো। তাহলে একটা চুম্বককে 2টো মেরু, 5টা চুম্বকের 10টা মেরু। তাহলে একটি চুম্বককে 5টি টুকরো করলে 10টা মেরু সৃষ্টি হবে, কারণ একটি চুম্বকে 2টো মেরু থাকে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তড়িতের সুপরিবাহী এবং কুপরিবাহী দুটি করে পদার্থের উদাহরণ দিতে বলছে। তোমার জানা যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িতের সুপরিবাহী দুটি পদার্থের নাম হলো সোনা, রূপো, তামা, অ্যালুমিনিয়াম। আর তড়িতের কুপরিবাহী হলো কাঠ এবং কাগজ। তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি পাওয়া যায়, এটা হলো বৈদ্যুতিক হিটার। তাই তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি পাওয়া যায় কি? বৈদ্যুতিক হিটার। পুকুরের বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ বজায় রাখে? তাহলে টিনের কয়েকটা পয়েন্ট আছে, যেমন প্রচুর পরিমাণে লঘুমূত্র ত্যাগ করে, এর ফলে প্রবিষ্ট অতিরিক্ত জলকে দেহের বাইরে বার করে দেয়। 2 নম্বর পয়েন্ট হলো ফুলকায় উপস্থিত এক ধরনের কোষ দ্বারা জল থেকে আয়ন শোষণ করে নেয়। ফুলকায় উপস্থিত এক ধরনের কোষ দ্বারা জল থেকে আয়ন শোষণ করে দেহ তরলের নির্দিষ্ট ঘনত্ব বজায় রাখে। আর 3 নম্বর পয়েন্ট হলো যে জল থেকে মাছেরা অনেকটা লবণ শোষণ করে নিতে পারে। তাহলে এই 3টে পদ্ধতির মাধ্যমে পুকুর বা নদীতে মাছ তার জলের সাম্যতা বজায় রাখে। খুব ভালো করে পয়েন্টগুলো পড়ে নেবে। তারপরে আমরা চলে আসছি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন হলো বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে কি কি অসুবিধা হতে পারে? মনে রাখতে হবে এখানে কয়েকটা সমস্যা হতে পারে। বায়ুকলগুলি ধাতব ব্লেড বা বিভিন্ন ধাতব অংশের সমন্বয়ে গঠিত। তাহলে বায়ুকলগুলি ধাতব ব্লেড বা ধাতব বিভিন্ন পাত দিয়ে গঠিত, তাই ধাতব অংশগুলিতে মরচে ধরতে পারে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বিদ্যুৎ উৎপাদন যে ব্যয়টা অনেক বেশি হয়ে যাবে। তাহলে এটা হলো এর পয়েন্টটা। বি হলো সুনামি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ইত্যাদির ফলে সমগ্র ব্যবস্থা নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। 3 নম্বর পয়েন্ট হলো যে বায়ুকলগুলি বন্য প্রাণীদের কাছে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে প্রথম হলো বায়ুকলগুলি ধাতব ব্লেড বা ধাতব অংশ দিয়ে গঠিত, তাই মরচে ধরতে পারে, ফলে বিদ্যুৎ উৎপাদন যে ব্যয়টা অনেক বেড়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হলো সুনামি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস এগুলোর ফলে সমস্ত ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। তাই নষ্ট হয়ে গেলে কি হবে? আবার সেখানে খরচা বেড়ে যাবে। আর 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হলো যে বায়ুকলগুলি বন্য প্রাণীদের কাছে আতঙ্কের কারণ, ফলে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো দরকার কেন? তাহলে মনে রাখতে হবে
জীবাশ্ম জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো দরকার, কারণ একটা পয়েন্ট আছে, জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, এটি নবীকরণযোগ্য নয়। বি হলো যে এটা জনসংখ্যা বৃদ্ধি এবং সভ্যতার অগ্রগতির ফলে উদ্বেগজনক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে এর মজুদ বা ভাণ্ডার শেষ হয়ে যাবে, ফলে শক্তি সংকট সৃষ্টি হবে। আর 3 নম্বর হলো যে জীবাশ্ম জ্বালানির অধিকতর ব্যবহারে গ্রিনহাউস গ্যাস বিশ্ব উষ্ণায়ন ঘটাবে। তাহলে প্রথম হলো ভাণ্ডার সীমিত, এটি পুনরায় পেতে গেলে অনেক সময় লাগবে। 2 নম্বর পয়েন্ট বা বি পয়েন্টটা হলো যে জনসংখ্যা এবং সভ্যতার অগ্রগতির ফলে উদ্বেগজনক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার যদি করা হয় তাহলে ভাণ্ডার শেষ হয়ে যাবে, ফলে শক্তি সংকট সৃষ্টি হবে। 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে এগুলো বেশি ব্যবহার করলে গ্রিনহাউস গ্যাস সৃষ্টি হবে, ফলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ঘটাবে। এটা করব। তাহলে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, এটা আমরা 196 পেজ স্কুলটা আছে সেই স্কুলটা সলভ করব। সেটা হলো কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? এটা নিয়মিত প্রতিফলনে। তাহলে কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? এটা নিয়মিত প্রতিফলনে। উপচ্ছায়া কাকে বলে? উপচ্ছায়া বলতে দেখো এখানে লেখা আছে, বিস্তৃত আলোকউৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে সৃষ্ট প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আংশিকভাবে দেখা যায় তাকে আমরা কি বলবো? অবশ্যই উপচ্ছায়া বলবো। তারপরে আমরা আপাতিত রশ্মি প্রতিফলকের উপর 60 ডিগ্রি কোণ করে থাকলে প্রতিফলন কোণ কত হবে? সেটা হলো, তাহলে এটা হলো আপাতিত রশ্মি প্রতিফলকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রেখেছে, তাহলে পুরোটা এটা হলো লম্ব, তাহলে এই পুরোটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 60 হয় তাহলে এইটুকু পোর্শন 30 ডিগ্রি, তাহলে আপাতন কোণ 30 ডিগ্রি। আমরা প্রতিফলনের সূত্রের নিয়ম অনুসারে জানি আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, তাহলে এটাই 30 ডিগ্রি হয়, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি প্রতিফলন কোণের মান কত হবে? সেটা হলো 30 ডিগ্রি হবে। পরেরটা, চুম্বকের যে কোনো দুটি ধর্মের নাম লিখতে বলছে। এটা হলো মনে রাখতে হবে, চুম্বকের একটা হলো দিকদর্শী ধর্ম আছে, আর 2 নম্বর হলো আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে। দিকদর্শী ধর্ম বলতে চুম্বককে যদি বাঁধহীনভাবে ঝুলিয়ে দেওয়া হয় সবসময় উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকবে, যদি নাড়িয়ে দেওয়া হয় তাহলে উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। তাহলে চুম্বককে দিকদর্শী ধর্ম বলতে চুম্বকের যদি বাধাহীনভাবে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেটা উত্তর দক্ষিণ দিক বরাবর স্থির হয়ে থাকবে। যদি সামান্য নাড়িয়ে দিলে দেখা যাবে কিছুক্ষণ পরে চুম্বকের আবার সেই উত্তর দক্ষিণ বরাবর স্থির হয়ে থাকবে। আর আকর্ষণ বিকর্ষণ ধর্ম বলতে যদি সমমেরু আনা যায় তাহলে সেটা বিকর্ষণ করবে, বিপরীত মেরু আনলে পরস্পর আকর্ষণ করবে। 3-এর এরটায় আমরা চলে আসছি, সেটা হলো সূচিচিত্র ক্যামেরায় উল্টো প্রতিকৃতি গঠন করে। এখানে কি প্রমাণিত হয়? এখানে প্রমাণিত হয় আলো সরল রেখায় চলে। সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব 50 সেন্টিমিটার হলে বস্তু এবং প্রতিবিম্ব দূরত্ব কত হবে? তাহলে আমরা চলে আসছি, তাহলে সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব কত? 50 সেন্টিমিটার। তাহলে আমরা জানি সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হবে? 50 সেন্টিমিটার হবে। তাহলে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? সেটা 50 + 50, তাহলে 100 হবে। তাহলে সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব 50 সেন্টিমিটার, প্রতিবিম্ব দূরত্ব 50 সেন্টিমিটার, তাহলে এখন বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? 50 + 50, তাহলে 100 সেন্টিমিটার হবে। তারপরে আমরা চলে আসব এইটা 4-এর 1-এরটায় চলে আসব। 4-এর 1-এরটা হলো চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে চৌম্বক দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে বলছে। তাহলে চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে চৌম্বক দৈর্ঘ্যের সম্পর্ক হলো 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে 9 সেন্টিমিটার বলা আছে, তাহলে এখানে 9 বসাবো, তাহলে 9 ইন্টু 0.85, তাহলে করলে কত হবে? 7.65। তাহলে 4-এর দুটো পার্টের যে উত্তরটা আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা চলে আসব
গৃহে বৈদ্যুতিক বর্তনীর নিরাপত্তার জন্য কি ব্যবহার করা হয়? এটা হলো অবশ্যই ফিউজ ব্যবহার করা। নিরাপত্তার জন্য আমরা ফিউজ ব্যবহার করি। দুটি বাল্ব, দুটি ব্যাটারি এবং একটি বৈদ্যুতিক সুইচ এবং কিছুটা বৈদ্যুতিক তারের সংযোগে বদ্ধ বর্তনীর ছবি আঁকতে বলছে। তাহলে দেখা যাচ্ছে এটা হলো দুটো বাল্ব আছে, দুটো বাল্ব, আর এখানে সি এবং ডি এগুলো হলো আমরা ব্যাটারি বলবো, আর এটা হলো সুইচ, আর এটা পিটা তার। তাহলে এবি হলো বাল্ব, আর সিডি হলো ব্যাটারি, ই হলো সুইচ, আর পিটা হলো তার। এটি আঁকতে বলছিল। 3 নম্বর প্রশ্ন যেটা আছে, 3 নম্বর প্রশ্ন আছে সেটা হলো পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি এবং দিনে দিনে শক্তির চাহিদা বেড়ে চলেছে, এর প্রধান 3টি কারণ লিখতে বলছে। তাহলে প্রথম হলো পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি, তার শক্তির চাহিদা দিনে দিনে বাড়ছে, 3টি কারণ কি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো যে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, পরিবেশ দূষণ ঘটায়। অন্যদিকে পরিবেশ বান্ধব শক্তির ভাণ্ডার অফুরন্ত, এটি পরিবেশ দূষণ ঘটায় না। তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য আমরা পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলো বেশি বেশি ব্যবহার করতে হবে। তাহলে এগুলো হয়ে গেল। আর দ্বিতীয় পাঠের জন্য আমরা কি করব, সেটা হলো যে শক্তির চাহিদা বৃদ্ধির অন্যতম কারণগুলো কি কি। এক হলো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে শক্তির চাহিদা বেড়ে যাচ্ছে, নগরায়ন ঘটছে, নগরায়ন ঘটার ফলে শক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের সভ্যতা যন্ত্র নির্ভর হয়ে পড়েছে। তাহলে যন্ত্র নির্ভর হওয়ার জন্য বিভিন্ন যন্ত্র চালানোর জন্য আমাদের শক্তি বেশি বেশি লাগছে। তাহলে 3টে পয়েন্ট মনে রাখবে। তারপরে আমরা 4 নম্বর যে প্রশ্নটা সেটা চলে আসব, যে কোনো চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর প্রকৃত নাম কি এবং এই দুটো মেরু প্রকৃতপক্ষে কোন কোন দিক নির্দেশ করে? অবাধে ঝুলন্ত চুম্বক কেন এরূপ নির্দেশ করে? তাহলে প্রথমত হলো উত্তর দক্ষিণ মেরু প্রকৃত নাম কি এবং এরা কোন কোন দিক নির্দেশ করে। তারপরে প্রশ্ন হলো অবাধে ঝুলন্ত চুম্বক কেন এরূপ দিক নির্দেশ করে। তাহলে মনে রাখতে হবে যেটা বলা আছে। তাহলে চুম্বকের উত্তর মেরুর প্রকৃত নাম সেটা হলো উত্তর সন্ধানী মেরু, চুম্বকের দক্ষিণ মেরুর প্রকৃত নাম দক্ষিণ সন্ধানী মেরু, আর উত্তর সন্ধানী মেরু উত্তর দিক নির্দেশ করে, আর দক্ষিণ সন্ধানী মেরু দক্ষিণ দিক নির্দেশ করে। আর পৃথিবী একটা বিরাট চুম্বক, ফলে চুম্বক হওয়ার জন্য ভূচুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এর প্রভাবে অবাধে ঝুলন্ত চুম্বকটির মানে উত্তর সন্ধানী মেরু বা উত্তর মেরু ভূচুম্বকের উত্তর দিকে এবং চুম্বকটির দক্ষিণ সন্ধানী মেরু ভূচুম্বকের দক্ষিণ দিকে স্থির হয়ে থাকে। তাহলে এই জন্য এরকম ঘটনা ঘটে। তারপরে আমরা চলে আসব লাইফ সায়েন্সের পোর্শনে। লাইফ সায়েন্স বলছে যে কাণ্ডের যে জায়গা থেকে পাতা বেরোয় তাকে আমরা পর্ব বলবো। শূন্যস্থান পূরণ করতে বলেছে পরাগধানীতে পরাগধানীতে থাকে ড্যাশ, এটা পরাগরেণু থাকে। তারপরে প্রশ্ন হলো মিতভেদী অঙ্কুরোদ্গমের উদাহরণ কুমড়ো, তেঁতুলের বীজ, এই মিতভেদী অঙ্কুরোদ্গম। 2 প্রশ্ন বলা আছে অভিশ্রবণ কি, অভিশ্রবণ বলতে কি বোঝো, অথবা প্রশ্ন বলা আছে পরাগযোগের 2টি সমস্যা। তাহলে অভিশ্রবণ কি, তাহলে অভিশ্রবণ বলতে যে ভৌত পদ্ধতিতে অর্ধবৃত্ত পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রাবকের অণুগুলি ছড়িয়ে পড়ে তাকে অভিশ্রবণ বলে। মানে যে ভৌত পদ্ধতির মাধ্যমে অর্ধবৃত্ত পর্দার সাহায্যে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রাবকের অণুগুলো ছড়িয়ে পড়ে তাকে আমরা কি বলবো, অভিশ্রবণ বলবো। আর পরের প্রশ্ন আছে সেটা হলো পরাগযোগের সমস্যা, অথবা প্রশ্নটা ছিল এটা হলো ওই 1 নম্বর পয়েন্ট হলো পোকা মারার ওষুধ ব্যবহার করা হচ্ছে। এই পোকা মারার ওষুধ ব্যবহার করার ফলে কি হচ্ছে, পরাগ মিলন কমে যাচ্ছে। আর 2 নম্বর পয়েন্ট হলো নগরায়ন ঘটছে, তাহলে নগরায়ন ঘটার জন্য গাছপালা কেটে ফেলা হচ্ছে, তাহলে গাছপালা ধ্বংস হচ্ছে। আর 3 নম্বর পয়েন্ট হলো যে বিশ্ব উষ্ণায়নের জন্য পরাগযোগের সমস্যা হচ্ছে। তাহলে পরাগযোগের সমস্যার অনেক কারণ আছে, তার মেন তিনটে কারণ হলো পোকামাকড় মারার যে ওষুধ ব্যবহার করা হচ্ছে,
2 নম্বর পয়েন্ট হলো গাছপালা ধ্বংস করা হচ্ছে, 3 নম্বর পয়েন্ট হলো বিশ্ব উষ্ণায়ন ঘটছে। তাহলে আজকে আমরা পড়াশোনা নমুনা প্রশ্নপত্র এবং আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল HS এই দুটো স্কুলের সম্পূর্ণ সলভ করলাম। আগে আমরা এর ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা পরিষ্কার হয়নি, তাই নতুন করে আমরা ভিডিও প্রকাশ করছি। দেখবে ভিডিওটা কেমন লাগলো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবে এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।